রাত পোহালেই নির্বাচন, প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগে উন্মুখ পুরো দেশ। আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ৭৪ লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ঢাকায় রেফার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাজানো নাটক দাবি দলটির। জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছে। ভোটের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য সিসি ক্যামেরার আওতায়। বেশিরভাগ কেন্দ্র নির্ভয়ে সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান সিএসি। কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকে কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন পূর্ব উত্তেজনায় কয়েক জেলায় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 17। জাল ভোটের চেষ্টা, কেন্দ্র দখলের পাল্টাপাল্টি অভিযোগ, কয়েকজন আটক। অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনায় নির্বাচন ব্যাহত হবার শঙ্কা বিএনপির। ভোট শুরুর আগেই কেন্দ্র দখল, হামলার অভিযোগ এনসিপির। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। যাই কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই সংসদ নির্বাচন এবং গণভোট। শুধু ক্ষমতা বদল নয়, বিশ্বাস, দায়িত্ব আর গণতন্ত্রেরও পরীক্ষা হচ্ছে এই ভোটে। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন দেশ গড়ার প্রত্যাশা নিয়ে আরেকবার ভোটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে ভোট, বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন নির্বিঘ্ন করতে মোতায়েন থাকছে প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রায় 2,500 নির্বাহী বিচারক। এই দৃশ্য কে দেখেছে কবে? তবে কি ফিরে এলো ভোট উৎসব, নাকি এই যাত্রা কেবলই ছুটি কাটানো? কেন প্রাণপণে এই ছুটে চলা? এবার আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর কি। আগের বার তো আমরা আর ভোট দেওয়ার সুযোগ পাইনি এত বছর। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। আর যেহেতু এত কিছুর পরে ভোটটা হচ্ছে আর কি, এর জন্য আর বাড়ি যাওয়া। আমরা 17 বছর পরে ভোটের অধিকার ফেরত পাইছি। আমার ইচ্ছাই হলো ভোট দেওয়ার যাওয়ার জন্য। কারণ এক ভোটের কারণে তো অন্য প্রার্থী ফেল করতে পারে, আর এক ভোটে হয়তো জিততে পারে। শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই বৃহস্পতিবার 299 আসনে হবে ভোট। 69 জন রিটার্নিং অফিসার ও 598 জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে। প্রায় 12 কোটি ভোটারের মধ্যে 6,48,14,907 জন পুরুষ আর নারী ভোটার 6,28,79,042 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের 1,234 জন ভোটার তালিকাভুক্ত আছেন। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর প্রায় 9,58,000 সদস্য মোতায়েন হয়েছে। নির্বাচনের মাঠে 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ভোট গণনা শেষে কেন্দ্র থেকে একটি ফলাফল প্রকাশ হয়ে যাবে। এরপর দাপ্তরিক প্রক্রিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরের পর সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসবে। 90% ভোট কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার আওতায়। বর্ধিত সময় অনুযায়ী সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল 4:30টায়। 2 দিনে প্রায় 42,000 কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এবার যে কোনো সময় তুলনায় অনেক বেশি। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হারলে ভালো না, জিতলে ভালো, ওটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জনগণ যেটা চায় সেইভাবেই যেন তাহারা মেনে নিতে পারে আর কি, এটাই আশা। ভোট যখন উৎসবের রূপ নিয়েছে, তখন আবহাওয়া অফিসও খবর দিচ্ছে স্বস্তির।
বৃহস্পতিবার ঘন কুয়াশা, শীতের প্রভাব কিংবা তীব্র গরম থাকার কোনো আশঙ্কা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 7 দিন। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, কিন্তু সেটা বেলা বাড়ার সাথে সাথেই সেই কুয়াশার প্রাদুর্ভাবও একেবারে শেষ হয়ে যাবে এবং সারাদিনের আকাশ রৌদ্রোজ্জ্বলাভাবে বিরাজ করবে। নিবন্ধিত 59টি দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে 51টি রাজনৈতিক দল। প্রার্থী সংখ্যা 2000-এর বেশি। রাত পোহালে এই জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য গত 17 বছর ধরে কত শত আন্দোলন, গুমখুনির শিকার হন হাজারো মানুষ, হামলা মামলা কারাবরণে নিঃস্ব হয়ে পড়েন লাখো পরিবার। সাধারণ মানুষের প্রত্যাশা বহু রক্তে অর্জিত এই ভোটের অধিকারটুকু অক্ষুণ্ণ থাকুক আগামীতেও। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলুক নতুন সরকারি দল ও বিরোধী দল মিলে, পাশাপাশি প্রাধান্য পাক বাংলাদেশের স্বার্থ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এর মধ্যে রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে নির্বাচনী সরঞ্জাম। ঢাকা সিটি কর্পোরেশন এবং বাইরের মোট 20টি আসনে কেন্দ্র 3024টি। সকাল থেকেই সেগুলোর ভোটের সরঞ্জাম সংগ্রহ করেন নির্বাচনী কর্মকর্তারা। জানান, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ তারা। চিরায়ত নির্বাচনী ব্যস্ততা, স্বচ্ছ ব্যালট বক্স, স্ট্যাম্প, সিল, অমোচনীয় কালি, ব্যাগসহ নানা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে ছুটছেন প্রিজাইডিং কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকার 20টি আসনের জন্য নির্ধারিত স্থান থেকে সকাল 10টায় সরঞ্জাম বিতরণ শুরু হয়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা 13 আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়, যা সংগ্রহে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তা আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখানে সমস্ত মালামাল রেডি করেছি। 138টা কেন্দ্রে গণভোটের একটি কেন্দ্র আছে, সেটি সহ 139টা। রাতের মধ্যেই কেন্দ্রগুলো প্রস্তুত করবেন নির্বাচনী কর্মকর্তারা। সবাই জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণে তারা প্রস্তুত। ভোট গ্রহণ করার জন্য যে ধরনের জিনিসপত্র দরকার, সিল গালা করার জন্য যে ধরনের সরঞ্জাম দরকার, আমরা সবকিছু বুঝে পেয়েছি। টাইমের বোঝাই দেওয়া হয়েছে, আমরা এখন চেক করব সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সবকিছুই ঠিকভাবে সম্পন্ন হবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং ওনারা বলেছেন যে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দায়িত্ব পালন করেন। ঢাকা 12 আসনের 132টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। সকাল থেকেই ব্যালট, সিল, স্ট্যাম্প সহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহে ছিল প্রিজাইডিং কর্মকর্তাদের ভিড়। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ঢাকা 8 আসনের কেন্দ্রগুলোর জন্য সরঞ্জাম বিতরণ করা হয়। বিশৃঙ্খলা কোনোভাবেই আমরা হতে দেব না। কোনো প্রকারের অনিয়ম দুর্নীতি কেউ যেন জাল ভোট দিতে না পারে। ঢাকা 18 আসনের 218 কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করা হয় উত্তরা কমিউনিটি সেন্টার থেকে। প্রতি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সহ মোট 19 জন কর্মকর্তা থাকবেন। কেন্দ্রের আশেপাশে যে সিকিউরিটিগুলো আছে, পেরিমিটার স্থাপন করবে, তাদের সাথে পুলিশ তো থাকবেই, আনসার থাকবে 13 জন করে, পুলিশ কেন্দ্রভেদে 4 জন 5 জন করে থাকবে। ঢাকার 20টি আসনের মোট ভোটার 84,74,985 জন। এর মধ্যে পুরুষ ভোটার 43,51,450 জন, নারী ভোটার 41,23,421 জন আর তৃতীয় লিঙ্গের ভোটার 114 জন। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে হবে রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের, এমন আহ্বান জানান তিনি। ভোটকে নাগরিক অধিকারই শুধু নয়, একে দায়িত্ব এবং কর্তব্য হিসেবে অভিহিত করেন সিইসি। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন
এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। নির্বাচনের আগের রাতে ঢাকার বিভিন্ন জায়গায় জাল ভোটের চেষ্টা, কেন্দ্র দখল আর অস্ত্র নিয়ে শোডাউন করা নিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা 15 আসনের আওতাধীন পীরের বাগ ভিক্টোরিয়া স্কুলে রাতে জাল ভোট দিতে গিয়ে 2 জন জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা, এমনটাই দাবি করেন তারা। এ সময় প্রিজাইডিং অফিসারের রুমে নেওয়া হলে তিনি জানান তাদের কোনো কার্ড ছিল না, যা আইন বহির্ভূত বলে উল্লেখ করেন। অন্যদিকে ঢাকা 16 আসনের মিরপুর 6 নম্বরে অস্ত্রসহ ধরা পড়েছেন 2 জামায়াত কর্মী। স্থানীয়রা তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। যদি লঙ্ঘন হইতো তাই তো আমার এখানে পুলিশে প্রথমেই আমারে পুলিশ কেন আমাদের তো আপনি এলাকার ভোটার? তাহলে ভোটার না, তাহলে আপনি এখানে কি করেন? এখানে আপনি স্থানীয় কাজ করতেছেন না? এখানে ভোটার আপনি এখানে ভোটার না? এখানে ভোটার না, আজকে আপনার এলাকার কাজ কি? এটা আত্মরক্ষামূলক। এদিকে ঢাকা 6 আসনের একটি ভোট কেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় আটক সূত্রপুর থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ড দিয়েছেন। সূত্রপুর থানার ওসি মোহাম্মদ মতিউর রহমান বলেন, বুধবার রাজধানীর সূত্রপুর কমিউনিটি সেন্টারের ভোট কেন্দ্রের সামনে হাবিব নামে একজনকে সাজা দেয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গিয়েছে, সে টাকার কোনো সোর্স দেখাতে না পারায় এই দণ্ড। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে। এনসিপি জামায়াত শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। আরামবাগ এবং আশপাশের বাসা, বাড়ি, মেস এবং মাদ্রাসায় 2 থেকে 300 জন সশস্ত্র অবস্থানে আছে। সকালে তারা বিভিন্ন কেন্দ্র দখল করতে পারে এমন দাবি করে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস শঙ্কা জানিয়েছেন। বলেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি হতে পারে। রাতে শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি। এনসিপির এবং জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে, পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট। ফকিরাপুর, আরামবাগে বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে। এদিকে দিনভর আলোচিত সৈয়দপুরের বিমানবন্দরে 74 লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার করা হয়েছে, জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। বুধবার সকালে ঢাকা থেকে সৈয়দপুর যান তিনি। তার দাবি, ব্যবসায়িক কাজে নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। আটকের পর বুকে ব্যথা অনুভব করলে বেলালকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে জামায়াতের ব্রিফিংয়ে দাবি করা হয় পুরো ঘটনায় সাজানো নাটক। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, টাকা জব্দের বিষয়ে কোনো মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন। সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ঠাকুরগাঁও জামাত ইসলামের আমির বেলাল উদ্দিন। সেখানে তার কাছ থেকে 74 লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। আটক করা হয় বেলাল উদ্দিনকে। জিজ্ঞাসাবাদে বেলাল নিজেকে শিক্ষক পরিচয় দেন, জানান তার গার্মেন্টস ব্যবসাও রয়েছে। টাকাগুলো ব্যবসায়িক কাজেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এই ঘটনার পর কেন্দ্রীয় জামাত তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে। পুরো ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং আইনশৃঙ্খলা বাহিনী সাজানো নাটক বলে দাবি করেন দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। এদিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ চলাকালে অসুস্থ হয়ে পড়লে জামাত নেতা বেলাল উদ্দিনকে নেওয়া হয় রংপুর মেডিকেলে। ওনার বুকের ব্যথা আছে, ওনাকে আমরা মনিটর রেখেছি। বুকের ব্যথা আছে, সাথে সোয়েটিং আছে, ঘাম আছে এবং একটু নশেও আছে।
বেলাল উদ্দিন দাবি করেন তার গার্মেন্টস ব্যবসা রয়েছে। ঠাকুরগাঁও হাজীপাড়া এলাকায় অবস্থিত সোনামণি ড্রেস হাউস নামের প্রতিষ্ঠানটির মালিকানা শাহেদা বানুর নামে। তিনি জেলা জামায়াতে আমির বেলাল উদ্দিনের স্ত্রী। শাহেদা বানুর অভিযোগ, রাজনৈতিক কারণেই বেলাল উদ্দিনকে হেনস্থা করা হচ্ছে। সামনে ঈদ দেখে ঢাকা গেছে যেহেতু, তা আমি বলছি যে আমার তো কিছু কিছু আছে যে যারা হচ্ছে ঈদের আগেই আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে, যে আমার এত পিস কুশন লাগবে, বেড কভার লাগবে, তারপরে পাঞ্জাবি, যেহেতু আমার বুটিক্সটা, আর বুটিক্সের কাজ তো একদিনই হয় না, যেটা বিগত ছিল সেটারও পেমেন্ট করছে, যার কাছে যতটুকু কালেক্ট ছিল, আবার কেউ কেউ অ্যাডভান্সও দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে তার রাজনৈতিক যে একটা পরিচয়, এই পরিচয়টাকে নিয়ে তারা হেনস্থা করছে। আমার আব্বু এরকম কোনো কাজ কখনো করতে পারবে না, এটা টোটালি আমার আব্বুর রাজনৈতিক পরিচয়কে ইউজ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন টাকা জব্দের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন। টাকাটা জব্দ করছি, পুলিশের মাধ্যমে জব্দ হয় এবং পরবর্তীতে এটা পুলিশ পরবর্তীতে রেগুলার প্রসিডিউরে পুলিশের মতো আগাবে। আমার এখানে সামরি ট্রায়াল করা সম্ভব হয়নি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যেমনটা দেখছিলেন, সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনের কাছ থেকে জব্দ করা যে ৭৪ লাখ টাকা, সেটা এখনো থানাতেই জমা আছে, তার বা পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা। জব্দ তালিকা বলে জব্দ করা আছে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতেই, এবং তারা এটা এখন অনুসন্ধান চালাচ্ছে। এটা তো ওই যে আপনার ইলেকটোরাল অনুসন্ধান যে একটা টিম আছে, সেই টিম, জুডিশিয়ারি টিম যে একটা আছে, হ্যাঁ, তাদের ইয়াতে আছে, এবং তারা এটা অনুসন্ধান করছে বিষয়টা। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাজানো নাটক এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। একটি রাজনৈতিক দল জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই নাটক মঞ্চস্থ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা নিয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। যে আমাদের একজন দায়িত্বশীল, গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক, একজন মানুষ ব্যবসা করতে পারেন। ৭৪ লাখ টাকা নিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির নাটকের ঘটনায় ইসিকে মিসকোট করা হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেছেন যে কর্তৃপক্ষ টাকাসহ আটক করেছে, তারাই এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারবে। এই বিষয়ে কথা বলার এখতিয়ার নেই নির্বাচন কমিশনের সচিবের। আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু এম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট, অ্যান্ড হাউ ডু আই সে ইট? আই ডু নট হ্যাভ এনি অথরিটি। তো আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন। নিরাপদ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী বিগত নির্বাচনগুলোয় পুলিশ সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকায় শীর্ষ কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু বাহিনী নয়, নির্ঝঞ্ঝাট ভোট উপহারে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও ২৬-এর প্রেক্ষাপট ভিন্ন। নতুনভাবে যুক্ত হওয়া গণভোট নিয়েও জনসাধারণের মধ্যে রয়েছে কৌতূহল। চলছে খুঁটিনাটি বিশ্লেষণ। ভোটার আইডি কার্ড ছাড়া ভোট দিতে কিভাবে এসেছেন? ভোটার আইডি কার্ড ওই সাইডে রেখে আইছি। এত কিছুর মধ্যেও নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যাদের দায়িত্ব, বিগত নির্বাচনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বিতর্কিত পুলিশ বাহিনী। গেল ১৫ বছরের ফ্যাসিবাদী আচরণ অনেক সদস্যের মধ্যে এখনো বিদ্যমান, স্বীকার করলেন পুলিশের মহাপরিদর্শক। জানান, বিগত নির্বাচনগুলোয় দায়িত্ব পালন করা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দূরে রাখা হয়েছে এবার। যারা অফিসার্স, ডিসিশন মেকার, তাদেরকে বাইরে রাখা হয়েছে, নট দি কনস্টেবলস। কনস্টেবলরা তো আমার তো এত সেট কনস্টেবল নাই। কঠোর নিরাপত্তার মধ্যেও ঘটেছে নাশকতা, সহিংসতা, তবে তা তুলনামূলক কম দাবি পুলিশের। তথ্য বলছে, গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সহিংসতার ঘটনা ঘটেছে ৩১৭টি, যাতে প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬ শতাধিক। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও রয়েছে শঙ্কা। জামিনে রয়েছে অনেক সন্ত্রাসী ও শুটার। এখন যে কোনো অস্ত্রই থ্রেট, এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি।
সবকিছু বিবেচনায় জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নিরাপত্তায় প্রস্তুত পুলিশ বাহিনী। তথ্য বলছে নির্বাচনে মোতায়েন থাকবে 1,87,603 জন পুলিশ সদস্য, থাকবে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। ভোটের নিরাপত্তায় যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনী, যুক্ত আছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট। এদিকে নির্বাচনের দুদিন আগেই শুরু হয়েছে টহল কার্যক্রম। শহর থেকে নগর সব জনপদেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি। মাঠে সক্রিয় যৌথ বাহিনীও টহল কার্যক্রমের পাশাপাশি তারাও নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় আছে, সেইভাবে কাজ করতেছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নিরাপদ ও নিরপেক্ষ ভোট উপহার দেয়া শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার কাজ নয়, প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আগের ধাঁচেই যদি পুলিশ পরিচালিত হয় তখন আবারও বিতর্কিত হবে, আবারও পুলিশের সাথে সাধারণ মানুষের যে আস্থার সম্পর্ক সেটি বিনষ্ট হবে, আস্থাহীনতা তৈরি হবে, দূরত্ব তৈরি হবে। এবং 24-এ কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কী পরিমাণ ক্ষোভ। তবে ভোট চলাকালে শৃঙ্খলায় বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোর করে ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টায় 2 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে উপজেলার তারাবো পৌরসভার কান্দাপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় ভোট কেন্দ্রে কয়েকজন জামায়াত কর্মীকে প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করতে দেখা যায়। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে বিএনপি কর্মীরা উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে তাদের বিক্ষোভের মুখে পৌর জামায়াত নেতা মোহাম্মদ আবু তৈয়ব এবং শফিকুল ইসলামকে আটক করা হয়। এরপর প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন। নির্বাচনের নানা খবর জানাচ্ছি আমরা একটু রাজধানী ঢাকা এবং দেশের উত্তরবঙ্গে দুটো জায়গা থেকেই জানবো নির্বাচনের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর ভাসান টেক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন রশিদ জীবন এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী মাজহারুল মান্না। প্রথমে আমার মনে হয় যে মাজহার আপনার কাছেই যাই, কারণ রংপুর নিয়ে আজকে সারাদিনে আলোচনা। সেখানে সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতাকে আটকের ঘটনা, এরপর তার রংপুর মেডিকেলে যাওয়া এবং সেখান থেকে ঢাকায় আসা, কি প্রভাব ফেলেছে ভোটের আগে এই উত্তেজনার সার্বিক এলাকায় আপনার একটু বলবেন? তিতুমির যে তথ্যটি দিতে চাই যে অর্থাৎ রাত পৌনে 12টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সৈয়দপুর বিমানবন্দরে যে জামায়াতের যে আমির 74 লক্ষ টাকা দিয়ে নিয়ে যে আটক হয়েছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে জন্য তাকে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আশিকুর রহমান। যে বিষয়টি দিতে চাই যে এই ঘটনাটি বেশ আলোচিত হয়েছে, যদিও এই 74 লাখ টাকার ব্যাপারে তাদের পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেটি ব্যবসায়িক টাকা, কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ ভোটের ঠিক আগ মুহূর্তে এই ধরনের টাকা সাথে থাকা নিয়ে কিন্তু সবার চোখ পড়েছে এই ঘটনাটার মধ্যে এবং এটির এক ধরনের বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। এর মধ্যে আমি যদি আপনাকে একটু দেখি যে এখন গভীর রাত, এই গভীর রাতেও কিন্তু পুরো বিভাগ জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ভোট যাতে নির্বিঘ্ন সুষ্ঠু হয়। রংপুরের রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলামের তথ্যানুযায়ী আমি যদি আপনাদেরকে একটু তথ্য দিতে পারি যে রেঞ্জে 12,332 জন ফোর্স নিয়োগ করা হয়েছে পুলিশ, এবং রংপুর মহানগর এলাকায় 1408 জন নিয়োগ করা হয়েছে এবং এর মধ্যে বিজিবি নিয়োগ করা হয়েছে 3,462 জন, র্যাব নিয়োগ করা হয়েছে 477 জন, সেনা নিয়োগ করা হয়েছে 6,413 জন এবং ব্যাটালিয়ন আনসার নিয়োগ করা হয়েছে 781 জন এবং অঙ্গী গ্রহণকৃত যেটি আনসার বলা হয় সেটি 55,238 জন, অর্থাৎ সব মিলে 80,183 জন জনবল। এরই মধ্যে রংপুর বিভাগের আনাচে কানাচে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু এখানে এইভাবে ডিউটি দিচ্ছেন। আমরা রংপুর মহানগরীর মেডিকেল মোড়ে যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে এই যে নিরাপত্তা বলয়, যিনি মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী এবং আমিনুল ইসলাম যিনি ডিআইজি, তার ভাষায় রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে প্রত্যেকটি ফোর্স তার আগামীকালের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটিকে উৎসব মুখরের পাশাপাশি সুষ্ঠু করবার জন্য তারা তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন।
তিতুমির। অসংখ্য ধন্যবাদ মাজনুল মান্নান রংপুর থেকে জানাচ্ছিলেন নির্বাচনের আগের রাতের সবশেষ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার চিত্র। আমরা একটু রাজধানীর খবরও জানবো। ভাসানটেক এলাকায় যাচ্ছি আমাদের আরেক সহকর্মী জীবনের কাছে। জীবন, খানিকক্ষণ আগে আমি নিজেও অফিসে আসার পথে দেখছিলাম রাস্তাঘাট একদমই ফাঁকা, একটা দুটো গাড়ি চলছে। ভাসানটেকে কি দেখছেন একটু আপনি যদি অন্যান্য এলাকাও গিয়ে থাকেন সেসবও জানাবেন। তিতুমির, ইলেকশনের আগের রাত, যেহেতু গাড়ি চলাচল একদমই বন্ধ, সুতরাং রাস্তাঘাট একদমই ফাঁকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর টহলের বেশ কিছু গাড়ি আমরা দেখতে পেয়েছি। এছাড়া বিভিন্ন কেন্দ্রের সামনে হয়তো বিভিন্ন দলের নেতাকর্মীদেরও একটি অবস্থান আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে ভাসানটেক থানায় আসার যে কারণ সেটি হচ্ছে যে বিএনপির কিছু নেতাকর্মী, তাদের একটি অভিযোগ ছিল যে তারা কেন্দ্রের পাশে নির্বাচনের আগের রাত এবং নির্বাচনের দিনে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না করছিলেন। সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের কয়েকজন নেতাকর্মীকে তুলে নিয়ে যায়। তবে অবশ্যই এখানে এসে কথাবার্তা বলার পর, জিনিসগুলো বোঝাবুঝি হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরে বর্তমানে কেন্দ্র দখল, কেন্দ্রে প্রবেশের চেষ্টা, এরকম পাল্টাপাল্টি অভিযোগ আসলে দুটি বড় যে দল বিএনপি এবং 11 দলীয় জোট, দুটি দলের পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে। তারা যেটি দাবি করছেন যে বিপক্ষ বা প্রতিপক্ষের নেতাকর্মীরা আসলে কেন্দ্রে জোর করে প্রবেশের চেষ্টা করছেন, তারা সশস্ত্র অবস্থান নিয়েছেন, এমন অভিযোগও মির্জা আব্বাস কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে করেছেন। তো এই পরিস্থিতির মধ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর টহলটা আরো বেশি জোরদার করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা আরো বেশি শক্ত থাকা উচিত বলেই বিভিন্ন দলের নেতাকর্মী এবং ভোটাররাও মনে করছেন। কেননা কয়েক ঘন্টা পরই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, বহু যে কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোটটি আসলে সাধারণ মানুষজন দিবে। যদি এই ধরনের কোনো সহিংসতার খবরাখবর ছড়িয়ে যায়, যেটি হয় যে ভোটারদের মাঝখানে এক ধরনের প্যানিক সৃষ্টি হয় এবং এই কারণে কিন্তু মানুষের যে ভোটাধিকার, সে ভোটাধিকার প্রয়োগে আসলে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারেন না। তারা কেন্দ্রে যেতে বিভিন্ন ধরনের শঙ্কা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি তাদের মধ্যে কাজ করে। তাই যেটি নেতাকর্মীরা বলছেন যে আসলে নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আসলে তাদেরকে যা করা দরকার তাদের সেটাই করতে হবে এবং এই ধরনের টহল আরো বেশি বৃদ্ধি করতে হবে। ভাসানটেক থানা থেকে এতটুকুই ছিল আমার কাছে। তিতুমির। অসংখ্য ধন্যবাদ জীবন। ভাসানটেক থেকে জানাচ্ছিলেন রাজধানীর ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে রাজধানীর চিত্র। একটু লক্ষ্মীপুরের খবর জানাবো। লক্ষ্মীপুর 3 আসনে জেলা কৃষক দল নেতা বদরুল আলম শ্যামলকে 15 লাখ টাকা সহ আটকের পর যাচাই বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, বুধবার রাত 8টার দিকে শহরে ঝুমুর চত্বর থেকে টাকা সহ গাড়িটি জব্দ করা হয়। কৃষক দল নেতা এবং ওষুধ ব্যবসায়ী শ্যামল সহ 3 জন নির্বাচনকালীন এই আসনে ধানের শীর্ষের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আনির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়িতে যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে 15 লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে তাদেরকে জজ আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে অসামঞ্জস্যপূর্ণ কিছু না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে টাকা পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। গাড়িতে যে 15 লাখ টাকা সেটা থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানান এই টাকাগুলো কেন্দ্রের খরচ। জজ আদালত যাচাই বাছাই করে তা ছেড়ে দিয়েছে। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, সেখানে আমার যে ব্যয় তার মধ্যে 15 লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতার 74 লক্ষ টাকা নিয়ে আটক সহ দেশব্যাপী চলা জামায়াতের নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করে নির্বাচনী কার্যালয় জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। এছাড়া বিএনপি প্রার্থী অ্যানির বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের ঘটনাও তুলে ধরেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এই ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা জানান তিনি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের সব নেতাকর্মীদের এবং দেশের জনগণের প্রতি অনুরোধ জানাবো যে এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই জন্য আপনারা পালাক্রমে কেন্দ্রগুলি পাহারা দেবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝিয়ে নিয়ে তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবেন।
নির্বাচনের প্রথম প্রহর শুরুর আগেই কেন্দ্র দখল হামলার ঘটনা শুরু হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সব কেন্দ্রীয় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতার বিরুদ্ধে একই ধরনের ঘটনা ঘটলেও সৈয়দপুরে জামায়াত নেতাকে সারাদিন মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে অভিযোগ তার। নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে, ফলে আমাদের আহ্বান থাকবে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের দায়িত্বে আছেন, প্রায় 9 লাখেরও বেশি সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে আছেন। আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে অ্যাক্টিভলি মাঠে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। দেশের কয়েক জেলায় ভোটের মাঠে বিভিন্ন পক্ষের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত 17 জন। জয়পুরহাটে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের 11 জন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, এক আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক কন্যাহার শিখা তার লোকজন নিয়ে শহরের শান্তিনগর এলাকায় গেলে সেখানে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সমর্থকদের সাথে সংঘর্ষ হয় তাদের। এই ঘটনায় পরস্পরকে দুষছেন দুই প্রার্থী। এদিকে গোপালগঞ্জ সদরে 4টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় একটি ভোট কেন্দ্রে বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ জানায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জড়িতদের শনাক্তে কাজ চলমান। অন্যদিকে মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলয় ইউনিয়নে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে 6 জন। বুধবার বিকেলে পূর্ব রাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হয় এই ঘটনায়। স্থানীয়রা জানায়, ধানের শীষ প্রতীকের কামরুজ্জামান রতনের সমর্থকরা একটি মিছিল নিয়ে ভোট কেন্দ্রের সামনে যাচ্ছিলেন। এ সময় সেখানে অবস্থানরত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকদের সাথে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে সংঘর্ষ হয়। কুমিল্লা 3 আসনের মুরাদনগরে 2 লাখ টাকা সহ এক জামায়াত নেতাকে আটক করে প্রশাসনের কাছে দিয়েছে স্থানীয়রা, এমনটা জানিয়েছে পুলিশ। মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান জানান, সকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণের জন্য যাচ্ছিলেন সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালি। এমন অভিযোগে টাকা সহ তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। শরীয়তপুরের নড়িয়ায় 7,20,000 টাকা সহ গোলাম মোস্তফা নামের এক জামায়াত ইসলামের কর্মীকে আটকের 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার জামায়াত ইসলামের কর্মী জলিল মাস্টার বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করে বেশ কয়েকজন জামায়াত ইসলামের কর্মী। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় নড়িয়া সহকারী কমিশনার। এ সময় বাড়িটি তল্লাশি চালানো হলে নগদ 7,20,000 টাকা, একটি ল্যাপটপ, টাকা বিতরণের কিছু কাগজ সহ জামায়াত ইসলামীর 4 জন কর্মীকে আটক করা হয়। পরে সামারি ট্রায়াল শেষে এদের মধ্যে গোলাম মোস্তফাকে 2 বছরের কারাদণ্ড দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া সিরাজগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত আমিরের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে টাকা বিতরণের ভিডিও। অভিযুক্ত মোস্তাক সরকার সিরাজগঞ্জ 2 আসনের কামারখন্দ উপজেলার ঝাউইল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। আবার একই আসনের চৌবাড়ি এলাকায় দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমিরকেও নগদ টাকা সহ আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, জামায়াত নেতা আব্দুল মমিন ভোটারদের মাঝে টাকা বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন, নির্বাচনী খরচের টাকা নিয়ে যাওয়ার সময় আব্দুল মমিনকে আটক করে 2 লাখ টাকা ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় আমির হোসেন নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। আটক আমির হোসেন ওই ইউনিয়নের জামায়াতের আমির বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মোহাম্মদ কামাল হোসেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মলিয়া খানম জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের বিরামপুরে নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াত ইসলামের 3 নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ি গ্রামে ভোটারদের মাঝে টোকেন দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। তারা সকলেই জামায়াত ইসলামের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দের ঘটনায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে ঝিনাইদহ 4 আসনের কালীগঞ্জ পৌরসভার 5 নম্বর কেন্দ্র সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ঘটনার পর প্রিজাইডিং অফিসার জেসমিন আরাকে প্রত্যাহার করে মোহাম্মদ শামসুজ্জামানকে নতুন করে পদায়ন করা হয়। এর আগে কেন্দ্র পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, জব্দকৃত 23টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে, নতুন রেজাল্ট শিট তৈরি করতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভোট দেওয়ার প্রবল আগ্রহ থাকলেও শঙ্কা কাটেনি লক্ষ্মীপুরের ভোটারদের। প্রশাসন বারবার পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিলেও দ্বিধাগ্রস্ত অনেকে। তারা বলছেন, জেলা জুড়ে মজুদ রয়েছে দেশি বিদেশি অবৈধ অস্ত্র। অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর তৎপরতায় দায় নিতে চায় না জেলা বিএনপি বা জামায়াত। লক্ষ্মীপুরের সন্ত্রাসী তৎপরতার নজির বেশ পুরনো। পরিচয় গোপন রাখার শর্তে যমুনা নিউজ টিমকে বিভিন্ন ধরনের অবৈধ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের মজুদ দেখালো একটি গ্রুপ। তারা জানায়, নির্বাচন ঘিরে এসব অস্ত্র নিয়ে প্রস্তুত বাহিনীর সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় রয়েছে অন্তত 22 থেকে 25টি ছোট বড় সন্ত্রাসী বাহিনী। প্রতিটিতে সদস্য আছে 50 জনের বেশি। এসব অবৈধ অস্ত্র নির্বাচন ঘিরে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কা সচেতন নাগরিকদের। এই অস্ত্র উদ্ধার না করা হয় এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে লক্ষ্মীপুরের সহিংসতা ব্যাপক আকার ধারণ করতে পারে। এই সমস্ত চরের মধ্যে জলদস্যু, ডাকাত বাহিনী সহ অনেককে শোনা যায় এবং নাম করা অনেক ডাকাত আছে যাদের কাছে অস্ত্র শস্ত্র এগুলো পর্যাপ্ত আছে। দীর্ঘ সময় দেখেছি লক্ষ্মীপুর একটা বাহিনীতন্ত্র চলে আসছে, তাদেরকে গ্রেফতার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মেঘনা উপকূলীয় চরাঞ্চল ও দুর্গম এলাকাগুলোকে আশ্রয়ের জায়গা হিসেবে বেছে নিয়েছে সন্ত্রাসীরা। তবে জেলা পুলিশ গত 1.5 বছরে বিভিন্ন অভিযানে উদ্ধারও করে বেশ কিছু অস্ত্র, গ্রেফতারও করেছে অন্তত 25 জনকে। সম্প্রতি অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যৌথ বাহিনী। এসব অস্ত্র আগামী দিনে নির্বাচনকে ঘিরে নির্বাচনের সময়ে বিভিন্ন কেন্দ্রে গোলাগুলি হওয়ার সম্ভাবনা আছে, প্রাণহানির আশঙ্কা আছে, ভোটাররা আতঙ্কিত অবস্থা, শঙ্কিত অবস্থা। লক্ষ্মীপুরের বিভিন্ন আসনে প্রার্থীরাও প্রকাশ করেছেন উদ্বেগ। এজন্য জামাত বিএনপি একে অপরকে দোষারোপ করছে। বিগত দিনে আরেকটা দলের হয়ে সে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, এখন আরেকটি দলের আশ্রয় প্রশ্রয় এসে যাওয়ার চেষ্টা করছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলো এরকম বিভিন্ন অপরাধ জগতের সাথে যারা সম্পৃক্ত তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। জামাতের শেল্টারে আজকে জামাতেই যোগ দিয়েছে, তাহলে আগের সন্ত্রাসী যারা চিহ্নিত এদেরকে কে লালন পালন করতেছে? এটার উত্তর কি খুব বেশি বিশ্লেষণ করে আর দেওয়ার প্রয়োজন আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আছি মানুষের পাশে, আমরা বলছি থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে। আমরা মানুষজন যাতে নিরাপদে ভোট দিতে পারে সব ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ সবাই এটা রঙিনই থাকবে। অস্ত্রের সংখ্যা আর উৎসবের ভোটে কতটা রঙিন হবে লক্ষ্মীপুর তা বোঝা যাবে ভোট শেষ হলে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার রংপুর বিভাগে নির্বাণ নেই বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি এবং এনসিপির ভিআইপি প্রার্থীরা। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, ভিআইপি প্রার্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নতুন প্রার্থীরা, যা ভবিষ্যৎ রাজনীতিকে আরও পরিশীলিত করে তুলবে। এবারের নির্বাচনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত নির্বাচনগুলোতে তার প্রতিদ্বন্দ্বীরা তেমন একটা প্রভাব বিস্তার করতে না পারলেও এবারের পরিস্থিতি ভিন্ন। ভোটের মাঠে তার শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন। দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনও শক্ত লড়াইয়ের মুখে।
আসনটিকে জোটবদ্ধ নির্বাচনে ছেড়ে দেয়া হতো জামায়াতকে। সেই জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম তাকে চ্যালেঞ্জ ছুড়েছেন। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুর ৩ আসনের প্রার্থী হয়েছেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। এখানেও জামায়াতের অ্যাডভোকেট মইনুল ইসলাম আছেন শক্ত প্রতিদ্বন্দ্বিতায়। পঞ্চগড় ১ আসনে সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের পুত্র বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। তাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখপাত্র সার্জিস আলম। রংপুর ৩ আসন জাতীয় পার্টির খাস্তালুক হিসেবে পরিচিতি থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। রীতিমতো চ্যালেঞ্জের মুখে একসময়ের নির্ভার দলটির চেয়ারম্যান GM কাদের। এখানে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সাথে তীব্র লড়াইয়ের মুখোমুখি হতে হবে তাকে। রংপুর ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনও নির্ভার নন। জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসার প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে তাকে। গাইবান্ধা ১ আসনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াতের মাজিদুর রহমান। জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মোস্তফা মহসিন থাকায় পাটোয়ারির জন্য আসনটি আরও ঝুঁকিপূর্ণ। গাইবান্ধা ৫ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম পাটোয়ারি। আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সাথে লড়াই হবে জামায়াতের আব্দুল ওয়ারেস ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী HM গোলাম শহীদ রঞ্জুর। কুড়িগ্রাম ৩ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তাজভিরুল ইসলামও চ্যালেঞ্জের মুখে। এখানে জামায়াতের ফরেন পলিসি সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহির সাথে তীব্র লড়াই করতে হবে তাকে। লালমনিরহাট ৩ আসনে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু নির্ভার থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের। নীলফামারী ১ আসনে বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি আলোচনাতেই নেই। এখানে জামায়াতের আব্দুস সাত্তারের সাথে লড়াই হবে জাতীয় পার্টির তসলিম উদ্দিনের। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, পরিবর্তিত বাস্তবতায় এবার সব দলের গুরুত্বপূর্ণ প্রার্থীরাই শক্ত চ্যালেঞ্জের মুখে। কাকে দিয়ে আমার এলাকার উন্নয়ন হবে, আমার ভাগ্যের পরিবর্তন হবে এবং রাষ্ট্রের উন্নয়ন হবে, এখন সাধারণ ভোটাররাও কিন্তু সেটা ভাবেন। যার ফলে এই অঞ্চলে জাতীয় পার্টি, বিএনপি এবং এনসিপির যে ভিআইপি যারা আছেন, যারা টপমোস্ট লিডার যারা এখানে আছেন, তারা কিন্তু নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছেন। এবার রংপুর বিভাগের ৩৩ আসনে লড়ছেন ২৯টি রাজনৈতিক দলের ২৩৫ জন। এর মধ্যে স্বতন্ত্র ৩৩ আর নারী ৮ জন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। একটু আন্তর্জাতিক খবরে নজর দেব। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন তেহরান সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে হবে আলোচনা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজ। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৭মবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন নেতানিয়াহু। চলতি মাসের ১৮ তারিখ বৈঠক করার কথা ছিল ট্রাম্প নেতানিয়াহুর। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।